আমন্ত্রণ নিউজরুম অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন, প্রত্যাশা করছি ভালো থাকবেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে নিউজরুমে? গত এক মাস ধরে যদি বলি বা মাসখানেক ধরে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং গত 8 তারিখের পর 8 নভেম্বরের পর যে বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এবং এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষ যেমন উত্তেজিত, উদ্বেলিত কিংবা আশঙ্কিত, সেই বিষয়টি নিয়ে একইভাবে কিন্তু আমার পেছনে যে নিউজরুম, সেই নিউজরুমে কিন্তু একইভাবে উত্তেজিত ছিল, ব্যস্ত ছিল। এই কে প্রেসিডেন্ট হচ্ছেন, ট্রাম্প নির্বাচনের পর কি হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে নানা ধরনের ঘটনা ঘটছে, এইসব বিষয় নিয়ে আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তবে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে সবসময় আমরা যেমনটি দেখি বা করি, দেখি এই সপ্তাহে কোন সংবাদগুলো সংবাদ শিরোনামে ঠাঁই করে নিয়েছিল। বাংলাদেশের সন্ত্রাসের স্থান নেই, সংখ্যালঘুদের নিরাপত্তা সরকারের দায়িত্ব, প্রধানমন্ত্রী। মানুষ ও জনমতেই আওয়ামী লীগের ভয়, মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের বিচলিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছেই, অনৈতিক বললেন ট্রাম্প। আরব বসন্তের মাসুল $614 বিলিয়ন, জাতিসংঘ। দর্শক, আগে যেমনটি বলছিলাম যে আজকে আমরা কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন শাওন মাহফুজ। তিনি এটি নিয়ে যে কাজ করেন, তিনি আন্তর্জাতিক সংবাদের খোঁজ খবর রাখেন এবং আমাদেরকে দেন, আপনাদেরকে দেন, অর্থাৎ তিনি ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করেন। শাওন, আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি তো আমি যতটুকু জানি যে আপনি পুরো মার্কিন নির্বাচন কভার করেছেন অফিসে বসে এবং খোঁজ খবর রেখেছেন, আমাদেরকে জানিয়েছেন। একটু জানতে চাইবো যে নির্বাচন তো শেষ, কিন্তু এই নির্বাচনের সময়টাতে নিউজ রুমে অবস্থা কী ছিল? আমি জানতে চাই যে পক্ষ বিপক্ষ ছিল কিনা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একজন সংবাদকর্মী, তিনি হয়তো ট্রাম্পের পক্ষে, কেউ হিলারির পক্ষে। অবশ্যই নিউজে সেটির প্রভাব পড়েনি, নিউজের সময় সে নিশ্চয়ই নিরপেক্ষ থাকে, কিন্তু বাইরে কিন্তু সবসময় ট্রাম্প হিলারির পক্ষে অনেক আলোচনা হয়। আমাদের নিউজ রুম অবস্থা কেমন ছিল? আপনি যেমনটি বলছিলেন যে আসলে মার্কিন নির্বাচন নিয়ে তাদের দেশে এবং সারা বিশ্বে যেমন নির্বাচনী আমেজ, উৎসব, অন্যরকম একটা জাঁকজমকপূর্ণ অবস্থা, আসলে আমাদের নিউজ রুমেও কিন্তু সেরকমই ছিল। এই প্রথমবার আসলে মার্কিন নির্বাচন নিউজ রুমে বসে কভার করার সৌভাগ্য আমার হয়েছে এবং সহকর্মীদের মাঝেও দেখেছি যে আসলে একেবারে আমেরিকায় যেরকম উত্তেজনা ছিল, নিউজ রুমে ঠিক আমাদের সহকর্মী এবং আমার মধ্যে ওইরকম উত্তেজনা নিয়েই আমরা আসলে কাজ করেছি। এবং সত্যি কথা বলতে আমাদের 2-3 জন যেমন ছিল যে আমাদের সুদীপ দা, সূর্য ভাই, অর্পণ দা এবং আমি নিজে, আমরা যেমন কাজ করেছি যে হ্যাঁ, পক্ষ বিপক্ষ এটা ছিল। আমার যে কথা যে ঝগড়া টগড়া লাগতো কিনা, বা মানে থাকে না মধুর ঝগড়া এক ধরনের হয়, ট্রাম্প জিতবে না হিলারি, এরকম কি হয়েছে কি কাজের সময়? না, কাজের সময় এরকম হয়নি, তবে এমনি কথাবার্তা হয়েছে যে আমি হিলারির পক্ষে, আমি ট্রাম্পের পক্ষে। তবে নিউজ রুমের একজনের কথা না বললেই নয়, আমাদের নোমান ভাই, ইংলিশ ডেস্কে যিনি কাজ করেন, তিনি কিন্তু একেবারে কট্টর হিলারি সমর্থক বলতে হয় এবং এ নিয়ে আমাদের সঙ্গে কিন্তু বেশ কয়েকবার তার বাকবিতণ্ডা বলা যাবে না, তর্ক বিতর্ক হয়েছে এবং শেষ পর্যন্ত হিলারি যখন হেরে গেলেন, একের পর এক ইলেকট্রাল ভোট আসছিল যখন ট্রাম্পের পক্ষে, তখন তিনি একেবারে চুপসে যাওয়ার মতো অবস্থা এবং শেষ পর্যন্ত যখন হেরে গেলেন, মেনে নিতে পারছিলেন না ট্রাম্পের মতো একজন বিদ্বেষী মনোভাবী একজন মানুষ, এরকম ব্যবসায়ী, নারী বিদ্বেষী, যার মধ্যে বর্ণবাদী যিনি, তিনি কিভাবে নির্বাচিত হন, মার্কিন জনগণ কিভাবে তাকে নির্বাচিত করে, উনি আসলে মেনে নিতে পারছিলেন না। ট্রাম্প জিতছে, সেই সময়কার রিয়াকশনটা কিরকম? মানে এটা কি বিশ্বাস হচ্ছিল, কিংবা এমন প্রত্যাশা কি ছিল কিনা? না, একেবারেই বিশ্বাস হওয়ার মতো অবস্থা আসলেই ছিল না। ট্রাম্পের মতো একজন মানুষ কিভাবে জিতবেন, এটা আসলে কেউই বিশ্বাস করতে পারছিল না। না জরিপ, বিভিন্ন ধরনের জরিপ হয়েছে, হিলারির পক্ষে মার্কিন মিডিয়াগুলো একেবারে ঘোষণা দিয়ে নেমেছিল। এবং আপনি জানেন যে হিলারির কিন্তু 30 থেকে 35 বছরের একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সেই সময় তিনি কিন্তু পরপর দুবার, অর্থাৎ 8 বছর তিনি ফার্স্ট লেডি ছিলেন। হ্যাঁ, এবং তার ক্যারিয়ার, পড়াশোনার যে তিনি লতে পড়েছেন, একেবারে শেষ পর্যন্ত তিনি ওবামা প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, শেষ পর্যন্ত জরিপগুলোতে শেষ পর্যন্ত তিনি অল্প ব্যবধান হলেও এগিয়েছিলেন। এই সবকিছু মিলে হিলারি একেবারে অনেক উন্নত রাজনীতিবিদ ছিলেন। সেই তুলনায় ট্রাম্প কিন্তু কিছুই ছিলেন না, একেবারে ব্যবসায়ী থেকে সরাসরি এক লাফে রিপাবলিকান প্রার্থী হয়ে গেলেন, শেষ পর্যন্ত
উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। আচ্ছা, আমি একটু একটা সিএনএনকে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সিএনএনও আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে ট্রাম্প জয়লাভের পর যখন প্রথমবার হোয়াইট হাউসে গেলেন ওবামার সঙ্গে দেখা করার জন্য, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। সিএনএনে তো এটা নিয়ে বড় টকশো হয়েছে, তারা বারবার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে নিয়ে এসেছিলেন, তিনি বর্ণনা করছিলেন, পত্রিকাগুলোতে এসছে। সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে যে এই প্রথম মনে হয়, আমার কাছে মনে হলো এই প্রথম যখন যারা আলোচনা করে বের হলেন, তখন কিন্তু ওবামা কিংবা ট্রাম্প দুটি বলছিলেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের এটা বিষয়ে তারা আলোচনা করেছেন। আমার যতটুকু খেয়াল হয়, এতদিনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আমেরিকায় এক ধরনের রীতি। জি। কিন্তু এবার কেন এটি এত ফলাও করে বলতে হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আমরা আলোচনা হচ্ছে? এটা কি মানে অস্বাভাবিক কিনা নাকি স্বাভাবিক এই কথা? না, একেবারেই স্বাভাবিক। মার্কিন ঐতিহ্য এবং তাদের 240 বছরের যে ইতিহাস, সেটা কিন্তু তাই বলে। একেবারে এক প্রেসিডেন্ট থেকে আরেক প্রেসিডেন্টের যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে, একেবারে শান্তিপূর্ণভাবেই না, আমি হয়েছে। বলছি যে এইটা আলোচনায় আসা অস্বাভাবিক কিনা, কারণ এটা তো হবে, আমরা জানি সবসময় দেখেছি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, কিন্তু এবার মনে হয় একটু ভালোভাবে মানে জনগণকে আশ্বস্ত করতে হচ্ছে যে শান্তিপূর্ণভাবেই ক্ষমতাটা হস্তান্তর হবে। না, সেটার পেছনে একেবারে যুক্তিযুক্ত কারণ আছে। যেমন নির্বাচনী প্রচারণায় আপনারা যেমনটা দেখেছেন, আসলে ট্রাম্প যেভাবে মুসলিম বিরোধী, তারপরে অভিবাসী বিরোধী দেয়াল তোলার কথা বলেছেন, বর্ণবাদের কথা বলেছেন, সব মিলিয়ে ট্রাম্প যেভাবে কথা বলেছেন, তাতে আসলে শঙ্কাই তৈরি হয়েছিল যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। এবং শেষে তিনি একটা কমেন্টও করেছেন যে নির্বাচনের ফলাফল তখনই তিনি মেনে নেবেন যখন তিনি জিতবেন। এতে আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি একেবারে আলোচনায় আসাটাই স্বাভাবিক। এবং শেষ পর্যন্ত ওবামার সঙ্গে যে বৈঠকটা 15 মিনিটের হওয়ার কথা ছিল, সেটা 1.5 ঘন্টায় গড়ায়, এবং তাতে আশঙ্কা আরো ঘনীভূত হয়েছে। এবং শেষ পর্যন্ত সাংবাদিকরা যখন তাদের সামনে গেলেন, এরকম কিন্তু একেবারেই মনে হলো না, এবং তারা দুজনেই বললেন যে খুব আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা এই প্রথম হয়েছে। ট্রাম্প ওবামার প্রশংসা করেছেন এবং ওবামা বলেছেন যে হয়তো তিনি সফল প্রেসিডেন্ট হবেন এমন প্রত্যাশা করেছেন। হ্যাঁ, কিন্তু একটু বিক্ষোভের কথা জানতে চাই। নির্বাচনের পরে এখন মানে সবচেয়ে বড় আলোচনা, আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি শাহ সেখানে আছেন, তিনি খবর দিচ্ছিলেন। তিনি যখন আমরা যখন তার সাথে যোগাযোগ করছিলাম, তিনি যখন সবকিছু গুটিয়ে এনেছেন, সব সংবাদ দেওয়া শেষ, তখন মনে নতুন করে তার কাছে খবরের সংবাদ এসছেন। তিনি বলছেন যে সংবাদ যেন তার পিছু ছাড়ছে না, কারণ তারপরে বিক্ষোভের খবরগুলো আসছে, বিভিন্ন রাজ্যগুলোতে বিক্ষোভ হচ্ছে। এটি তো মার্কিন নির্বাচনের পর বা মার্কিন যুক্তরাষ্ট্রে এটি তো একটা অস্বাভাবিক ঘটনা, একেবারে অস্বাভাবিক ঘটনা, এবং অতীতে এরকম ঘটনার কোনো নজির নেই যেটা এবার হয়েছে। এবং সাধারণ মানুষ যারা আন্দোলন বিক্ষোভ করছেন ট্রাম্পের বিরুদ্ধে, তাদের কিন্তু মূল দাবি একটাই, সেটি হচ্ছে যে ইলেকট্রাল ভোট, যে ট্রাম্প যতটুকুই পাক না কেন, পপুলার ভোট, যেটা জনপ্রিয় ভোট, সেটা কিন্তু হিলারি 2.5 লাখ বেশি পেয়েছেন। এবং 2.5 লাখ বেশি পাওয়া একজন প্রার্থীর চেয়ে পপুলার ভোটে, ইলেকট্রাল ভোটে নির্বাচিত হয়ে একজন প্রেসিডেন্ট হচ্ছেন একজন রাজনীতির বাইরের মানুষ, বর্ণবাদী মানুষ, নারী বিদ্বেষী মানুষ, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। একই ঘটনা আল গোরের সময় তো হয়েছিল। হ্যাঁ, বুশ এবং আল গোরের সময় হয়েছিল। সেই সময় পপুলার ভোট বেশি পেয়েও ইলেকট্রাল ভোটে হেরে গিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত বুশই নির্বাচিত হয়েছিলেন। এবারও কিন্তু আসলে সেরকমই হচ্ছে। মানে এটি কি এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি নিয়ে এক ধরনের প্রশ্ন তুল্য কিনা? মার্কিন নির্বাচনের যে পদ্ধতি, ইলেকট্রাল সিস্টেম, এটা কিন্তু অনেক আগে থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে আসছে। কিন্তু আসলে জনগণের সাথে ক্ষমতার ভারসাম্যটা রাখার জন্যই কিন্তু যারা মার্কিন চিন্তাবিদ আছেন, তারা কিন্তু এটা রেখেই যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত এই ইলেকট্রাল সিস্টেমের বলি হতে হলো, যদি বলতে হয়, হিলারিকে। এবং আমি এখন দেখতে পাচ্ছি যে ট্রাম্প ভবনের সামনে ওই বালুর বস্তা, আমরা যেমন কিছুদিন আগে দেখেছিলাম বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর বস্তা ট্রাক ছিল, এখন দেখছি দেখুন ট্রাক। মানে এই বিষয়গুলোকে আমরা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের দিক দিয়ে অনেক বেশি কি বলে উঁচু জায়গায় দেখি, তারা এসে আমাদেরকে নানা ধরনের সবকও দেন। নির্বাচন নানা যখন সংকট তৈরি হয় আমাদের দেশের রাজনৈতিক সংকট, তাদের দেশে যে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটি কি মানে ভবিষ্যতের জন্য এক ধরনের আশঙ্কা? অবশ্যই অশনি সংকেত। এটা মার্কিন নির্বাচনের এবং মার্কিন গণতন্ত্রের জন্য অবশ্যই অশনি সংকেত। এবং বিশ্লেষকরা বারবারই বলছিলেন যে এই গণতন্ত্র আসলে আমেরিকা কখনোই চায়নি, এবং এরকম দেখার মতো পরিস্থিতির মানে বিশ্ববাসীর মনেও কখনো ছিল না। মার্কিন গণতন্ত্র সবসময় সমুন্নত, উদার এবং অন্যরকম, যেটাকে আমরা মডেল হিসেবে ধরি, সেই মডেল আজকে ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যাচ্ছে। এটা আসলে কতদিন চলবে? আর এই ধরনের প্রার্থী যদি ভবিষ্যতেও আসে, তাহলে মার্কিন গণতন্ত্র আর সমুন্নত থাকবে না, এবং বিশ্ববাসী যারা আছেন তারাও সেটাকে আর মডেল হিসেবে ফলো করবে না। এক ধরনের ট্রাম্প জেতার পরে এক ধরনের প্রত্যাশা আছে তিনি হয়তো ভালো প্রেসিডেন্ট হবেন, কিন্তু আশঙ্কা কিন্তু অনেক বেশি আছে তার পূর্ব বিভিন্ন ধরনের মন্তব্যের কারণে। এটি শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, যেটিতে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহ কিংবা আশঙ্কা, সেটি হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি যারা আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের এই ট্রাম্প জয়ের পর
তাদের কোনো সমস্যা তৈরি হবে কিনা বা সেই আশঙ্কাটা থাকছে কিনা বা তাদের ভয় পাওয়ার কিছু আছে কিনা? একটু শুরু থেকেই বলি, মার্কিন নির্বাচন কাভারের সময় আমাদের বিশেষ প্রতিনিধি মনীষা বেশ কিছু বাঙালি ভোটারদের ভক্স পপ পাঠিয়েছিলেন। আমরা সেখানে দেখেছি যে তারা উৎসব আমেজের মধ্যে দিয়েই ভোট দিচ্ছিলেন, তবে তার মধ্যেও একটা শঙ্কা তাদের মধ্যে কাজ করেছে যে অন্যান্য অভিবাসীর মতো বাংলাদেশিরাও কিন্তু সেখানে অভিবাসী, অনেকেই বৈধভাবে আছেন, অনেকে অবৈধভাবে আছেন। সুতরাং ট্রাম্প যদি যেভাবে কথা বলেছেন যে অবৈধদের বের করে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অভিবাসীরাও পরে তারা একটা ছোটখাটো একটা শঙ্কার মধ্যে রয়ে গেছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে ট্রাম্প আসলে সরকারে আসার পরে এই বিষয়টা কতখানি হ্যান্ডেল করেন এবং কিভাবে হ্যান্ডেল করেন, মানে আগের মতো আগ্রাসী থাকেন কিনা এবং বাংলাদেশিদের বেশিরভাগই আমি যেটা তথ্য পেয়েছি যে তারা সেখানে বৈধ। খুবই অল্প সংখ্যক আছেন যারা বৈধ বলা যাবে না, কাগজপত্রে কিছু সমস্যা আছে। তারা ওই অত অন্যান্য ল্যাটিনো বা হিসপ্যানিকদের মতো কিন্তু তারা আসলে শঙ্কিত হচ্ছেন না। তারা মনে করছেন যে ট্রাম্প যত যাই বলুক না কোনো, সরকারে আসার পর আসলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না বলে তারা মনে করছেন। প্রত্যাশা করছি যে আসলে যে আশঙ্কাগুলো আমরা করছি, নানা ধরনের আশঙ্কা, সেই আশঙ্কাগুলো শেষ পর্যন্ত হয়তো ঠিক হবে না এবং সবসময় আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প হয়তো সফল হবেন এবং সারা পৃথিবীর শান্তি বজায় রাখার জন্য আমেরিকার যে ভূমিকা, সেই ভূমিকা তিনি আরো বেশি কি বলবো যে বজায় রাখবেন, এটা প্রত্যাশা আমরা করছি। আসলে আমাদের সময় শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, শাওন মাহফুজকে আমরা বিদায় দিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিচ্ছি না, কারণ নিউজ রুমে এখনো অনেক আয়োজন বাকি আছে। তবে সেই আয়োজনগুলো আমরা দেখব ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ নিউজ রুম অনুষ্ঠানে। নিউজ রুম চয়েস, আজকে আমরা কথা বলবো প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে নিয়ে। আপনারা জানেন 13ই মে অর্থাৎ গতকাল ছিল হুমায়ুন আহমেদের 68তম জন্মদিন। 1948 সালের এই দিনে অর্থাৎ 13ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তার জন্মদিনে এটি নিউজের পক্ষ থেকে তাকে বিনম্র শ্রদ্ধা। ঠিক মৃত্যুর 2012 সালে জুলাই মাসে মৃত্যুর আগে, ঠিক কিছুদিন আগে তিনি এটি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন। আমরা তার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সেই সাক্ষাৎকারের কিছু অংশ এই নিউজরুম চয়েসে দেখাবো। আমি মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, সুপারম্যান হিসেবে আমি কাউকে দেখতে চাই, কারণ আমরা কেউ সুপারম্যান না। আমাদের মধ্যে সুপারম্যানের ক্যারেক্টার আমাদের ভিতরে নাই। আমাদের মধ্যে আছে ক্ষুদ্রতা, আমাদের মধ্যে আছে নিচতা, আমাদের মধ্যে আছে লোভ, আবার মহানুভবতাও আছে। এই ওষুধটার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, ডিজিজটার কাছ থেকে, সেটা হচ্ছে যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি মুহূর্তই খুব মূল্যবান। এই ডিজিজটা হওয়ার পরে আমাদের বেঁচে থাকা, আমরা যে বেঁচে আছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি, কিন্তু প্রতিনিয়তই আমাদের গ্রেটফুল থাকার কথা একটু সামা অনেক 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 ইম্পর্টেন্ট লাইফ। ম্যাগাজিন কর্নারে আমরা সাধারণত এই মাসে কিংবা এই সপ্তাহে যে ম্যাগাজিনগুলো বাংলাদেশে বের হয় তার থেকে দু একটি নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমার হাতে যেটি আছে এই সময় ম্যাগাজিনে এবার যেটি আয়োজন সেটি পুরোটাই বাংলাদেশের রাজনীতি নিয়ে। যদি একদম শিরোনামের যে সংবাদটি আছে, যে লেখাটি আছে, সেটি নাম হচ্ছে 81 বনাম 502, অর্থাৎ এই আওয়ামী লীগের যে কাউন্সিল শেষ হলো সেখানে 81 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে কিছুদিন আগে বিএনপির কাউন্সিল করার পর বিএনপি 502 সদস্যের একটি বিশাল কমিটি করেছে। সেটি নিয়ে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগ কেন 81 সদস্যের কমিটি করলো, বিএনপি কেন 502 সদস্যের এত বড় একটি কমিটি করেছে, এবং তার মাধ্যমে আসলে বিএনপি কী লাভ পেয়েছে কিংবা আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের আরও বেশ কয়েকটি সেখানে পলিটিক্যাল বা রাজনীতি নিয়ে সেখানে লেখা রয়েছে। একটি আছে বিএনপি কি নির্বাচনে যাবে, সেটি নিয়ে একটি বড় লেখা রয়েছে, একটি বিশ্লেষণ রয়েছে। আরেকটি বিশ্লেষণ সেটি হচ্ছে ওবায়দুল কাদের পারবেন তো, আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি আসলে কতটুকু কী করতে পারবেন সেটি নিয়ে এটি লেখা আছে। বঙ্গবন্ধু যেভাবে বঙ্গবন্ধু হলেন, এ ধরনের অনেকগুলো লেখা এখানে রয়েছে। এবং একটি লেখা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি কাকে কাকে নিয়ে নতুন কমিটি হলো, এই নতুন কমিটির কাছে প্রত্যাশা কি, এই নতুন কমিটি কতটা কাজ করতে পারবে, কোনো ধরনের রাজনৈতিক
অন্তর্কলহ থাকবে কিনা, এই ধরনের নানা স্টোরি নিয়ে আসলে এবারকার লেখা হয়েছে। তো এই ছিল আজকের ম্যাগাজিন কর্নারে। মেইলবক্সে আমরা সাধারণত যেটি করি যে প্রতিদিন আমাদের কাছে অসংখ্য চিঠি আসে, যেসব চিঠি সাহায্যের আবেদন থাকে, কোনোটি নিখোঁজ সংবাদ থাকে, আবার অনেকে নিজে এসে আমাদের অফিসে নানা ধরনের অভিযোগ দিয়ে যান। যেটি বল সাহায্যের আবেদন তো সেখানে থাকেই, সে সঙ্গে নিখোঁজ সংবাদ থাকে, এলাকার নানা ধরনের সমস্যা থাকে। তা আমরা সেখান থেকে দু একটি বেছে প্রতি এই নিউজরুম অনুষ্ঠানে জানানোর চেষ্টা করি। আজকে আমার কাছে দুটো চিঠি আছে, দুটো সংবাদ আছে, একটি নিখোঁজ সংবাদ, একটি সাহায্যের আবেদন। নিখোঁজ সংবাদটি হচ্ছে খুকুমণি নামে 14 বছরের একটি মেয়ে, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গোলগাল চেহারা। গত 28শে মে তিনি মুন্সিগঞ্জে তার বাসা, মুন্সিগঞ্জ থেকে তিনি হারিয়ে গেছেন। হারিয়ে যাও তিনি তার পরিবার থেকে যেটি জানানো হয়েছে, তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছেন এবং নিখোঁজ আছেন তারপর থেকে। তো তার পরিবার তার খোঁজ চেয়েছে, নিশ্চয়ই স্ক্রিনে ছবি দেওয়া হয়েছে এবং যোগাযোগের ঠিকানাটাও স্ক্রিনে দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করব বা তার পরিবার চাচ্ছেন কেউ যদি খোকুমনির কোনো খোঁজ খবর জানেন বা কোথাও দেখে থাকেন, তাহলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন এই ঠিকানায়। তারপরে যেটি আবেদন সেটি হচ্ছে একটি সাহায্যের আবেদন। হৃদয় নামের একটি ছেলে অনেক দিন থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দেশে অনেক চিকিৎসা হয়েছে, কিন্তু এখন ডাক্তাররা যেটি বলছেন, ডাক্তাররা তারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজে অন্তত নিয়ে যেতে হবে। মেয়ের জন্য বিশাল একটি বড় অঙ্কের টাকা দরকার। তার বাবা একজন দিনমজুর, তো তার পক্ষে আসলে এখন এত বড় অঙ্কের একটি টাকা জোগাড় করা সম্ভব নয়। তার বাবা আবেদন জানিয়েছেন, যারা বিত্তশালী আছেন কিংবা যারা চান যে হৃদয়কে সাহায্য করবেন, তারা যদি এই যে স্ক্রিনে যে ঠিকানাটা দেওয়া হয়েছে বা সেই সঙ্গে সেই ঠিকানায় যোগাযোগ করেন হৃদয়ের বাবার সঙ্গে, তাহলে হৃদয় অন্তত চিকিৎসাটা হবেই, ছেলেটি বেঁচে যেতে পারে। কিংবা আপনারা যদি চান এটি নিউজের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হৃদয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। তো এই ছিল আজকে মেল বক্সে। এই অনুষ্ঠান দেখে যাদের মনে হচ্ছে যে আপনারা আপনাদের কোনো অভিযোগ কিংবা এই ধরনের সাহায্যের আবেদন কিংবা নিখোঁজ সংবাদ আমাদের জানাতে চান, আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া হচ্ছে। কিংবা যারা চিঠিও লিখবেন না, কিন্তু যারা একটু প্রযুক্তির সাথে, তথ্য প্রযুক্তির সাথে পরিচিত আছে, তারা মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটিও নিশ্চয়ই দেওয়া হয়েছে। এই ঠিকানায় ইমেল করলেও আমরা আপনাদের আবেদনটি পাবো। এবং সর্বশেষ যেটি ফেসবুক, আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন এবং এই ফেসবুক পেজ করলেও আমরা দ্রুত আসলে আপনারা আবেদনটা জানতে পারবো। সেই সঙ্গে শুধু আবেদন নয়, আমরা প্রত্যাশা করছি যে আপনারা আমাদের অনুষ্ঠান নিয়ে মতামত জানাবেন। কোনো যদি ভালো লাগার ব্যাপার থাকে কিংবা খারাপ লাগার ব্যাপার থাকে, আমরা সেটিও জানতে চাই। আপনারা নিশ্চয়ই এই 3টি মাধ্যমে আমাদেরকে আপনাদের মতামত কিংবা আবেদন যেটি হোক না কেন জানাতে পারবেন। আমি প্রত্যাশা করছি আপনাদের সহযোগিতা আমরা পাবো। তো দর্শক, সময় শেষ হয়ে গেছে। এই ছিল আজকের নিউজরুম অনুষ্ঠানে। আমরা প্রত্যাশা করছি, প্রথমে যেমন প্রত্যাশা করেছিলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।